গভীর জঙ্গলে গায়ের ওপর কেরোসিন তেল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে অসংখ্য নৃশংস ঘটনা ঘটতে থাকে দুজনের সঙ্গে। আজকের মুভিতে এমন অনেক কিছুই রয়েছে যা দেখে মানবতার ওপর সন্দেহ জাগতে পারে। মানুষ যে এতটা নিষ্ঠুর হতে পারে তা আপনার কল্পনারও বাইরে। সো হ্যালো ভিউয়ার, সঙ্গে আমি অনিমেষ, আর আজকের মুভি ইডেন লেক। মুভি শুরু হয়, দেখা যায় একটা মেয়ে ছোট্ট বাচ্চাদের স্কুলে পড়াচ্ছে। মেয়েটার নাম জ্যানি, আর অপরদিকে একটা ছেলেকে গাড়ির ভেতরে আংটি হাতে কারো জন্য একটা অপেক্ষা করতে দেখা যায়। ছেলেটার নাম হলো স্টিভ। আজকে স্কুল ছুটির পরে স্টিভ এবং জেনি একত্রে কিছুটা সময় কাটানোর জন্য একটা লং ড্রাইভে বেরিয়ে পড়ে। প্রায় দুপুর থেকে সন্ধে অবধি একটা লম্বা জার্নির পর তারা শহর থেকে কিছুটা দূরে একটা হোটেলে এসে পৌঁছায়। হোটেলটার চারপাশে ঘন জঙ্গল, খোলা আকাশ এবং তার মাঝেই ছোট ছোট কিছু আলো জ্বলছে। সব মিলিয়ে মনোরম একটা পরিবেশ। ঠিক এই সময় সেখানে একটা পরিবারকে দেখা যায়, যারা তাদের বাচ্চাদের সামলাতে সামলাতে কিছু একটা নিয়ে ঝামেলা করছিল। এরপর তারা রাস্তা পেরোতে গিয়ে সিগন্যালে কিছু ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পায়, যারা কিনা এক নিমিষে কোনো সিগন্যাল না মেনেই রাস্তাটা পার হয়ে যায়। এই ব্যাপারটা স্টিভ এবং জেনির কিছুটা অদ্ভুত মনে হয়। এরপর রাতের বেলায় স্টিভ এবং জেনি সুন্দর একটা সময় কাটানোর পর সকালবেলায় তারা বেরিয়ে পড়ে স্ল্যাপসেন কোয়ারির উদ্দেশ্যে। স্ল্যাপসেন কোয়ারি হল ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত একটা জায়গা। তবে স্ল্যাপসেন কোয়ারিতে পৌঁছানোর আগেই রাস্তার সাইডে তারা ইডেন লেক নামের একটা বোর্ড দেখতে পায়, এবং সেটা দেখে তারা এক্সাইটেড হয়ে সেই পথেই এগোতে শুরু করে। ঘন জঙ্গলের মধ্যে কাঁচা রাস্তা পেরোতে পেরোতে তারা সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকে। এভাবেই জঙ্গলের ভেতর থেকে অনেকটা গভীরে যাবার পর অবশেষে তারা পৌঁছে যায় ইডেন লেকে। জঙ্গলের এমন একটা নির্জন জায়গায় এমন যে একটা সৌন্দর্যে ভরপুর জলাশয় থাকতে পারে সেটা কারো কল্পনাতেও আসে না। জেনি এবং স্টিভ গাড়ি থেকে নেমে জলাশয়ের কাছাকাছি যেতেই দেখে সেখানে একটা বাচ্চা ছেলে বসে ছবি আঁকছে। বেশ কিছুক্ষণ পর সেখানে আরও কিছু ছেলে আসে এবং তারা ওই একা বসে থাকা ছেলেটাকে বিরক্ত করতে শুরু করে। ছেলেটাও তাদের ব্যবহারে কিছুটা বিরক্ত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যেই হঠাৎ করেই ওই ছেলেগুলোর পোষা কুকুর জেনির ওপরে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এতে জেনি খুব ভয় পেয়ে যায়। ছেলেগুলো কিছুটা দূরে বসে জোরে জোরে গান বাজাচ্ছিল। তবে এই বিষয়টাকে সম্পূর্ণ ইগনোর করে স্টিভ জলে নেমে পড়ে। অন্যদিকে দেখা যায় ওই ছেলেগুলো ইচ্ছে করেই নিজের কুকুরটাকে উস্কে দিচ্ছিল জেনির ওপরে চিৎকার করার জন্য। স্টিভ ছেলেগুলোর কাছে গিয়ে অনুরোধ করে তারা যাতে তাদের বক্সটার সাউন্ড কিছুটা কমিয়ে নেয়, কিন্তু ছেলেগুলো স্টিভকে প্রচণ্ড বাজে ভাষায় গালাগালি করতে থাকে। এমনকি সেখানে উপস্থিত থাকা একটা মেয়েও স্টিভের সাথে অসভ্য আচরণ করতে থাকে। এরপর স্টিভ যখন কিছুটা রেগে গিয়ে নিজেই তাদের বক্সের সাউন্ডটা কমিয়ে দেয়, তখন তারা আরও বাজে ভাষায় স্টিভকে গালাগালি করতে থাকে। বেশ কিছুক্ষণ পর স্টিভ যখন ঘুমিয়ে পড়ে, তখন ওই ছেলেগুলো তাদের দূরবীন দিয়ে জেনিকে খারাপভাবে দেখতে শুরু করে, এবং লিমিট তো তখন ক্রস করে যায় যখন ওই ছেলেগুলোর মধ্যে একজন জেনিকে উদ্দেশ্য করে তার প্যান্টের চেন খুলে অশ্লীল ইঙ্গিত করে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়, এবং রাত হওয়ার সাথে সাথেই জেনির মনে হয় তাদের আশেপাশে কেউ একজন তাদের উপর নজর রাখছে। সে স্টিভকে বারবার এই কথাটা বলতে থাকে। তো যাই হোক, রাতটা এভাবে কাটলে পরের দিন সকালে উঠে তারা দেখে সঙ্গে করে যে খাবারগুলো তারা এনেছিল সেগুলোতে পিঁপড়ে ধরে নষ্ট হয়ে গেছে। তাই তারা ঠিক করে তারা পুনরায় খাবার আনতে যাবে। তবে গাড়ি স্টার্ট দিতে গেলে দেখে তাদের গাড়ির টায়ারটা কেউ একজন পাংচার করে দিয়েছে। এরপর গাড়িটাকে ঠিক করে তারা যখন পুনরায় যাচ্ছিল, তখন সেই ছেলেগুলো আবারও তাদেরকে বিরক্ত করে। সামনে একটা রেস্টুরেন্ট দেখে সেখানে স্টিভ একটা মহিলাকে জিজ্ঞাসা করে এই ছেলেগুলো কে, আর তারা কেন এমন অশ্লীল ব্যবহার করছে। আর এখানে অদ্ভুতভাবেই ওই মহিলাটা স্টিভের কথা শোনা মাত্রই প্রচণ্ড রেগে যায়। এরপর স্টিভ এবং জেনি পুনরায় ইডেন লেকে ফিরে আসে। সেখানে পৌঁছানোর পর তারা লক্ষ্য করে তাদের একটা ব্যাগ সেখানে নেই, যে ব্যাগটার মধ্যে তারা গাড়ির চাবি রেখেছিল। এরপর তারা পুনরায় গাড়ির কাছে ফিরে এসে দেখে তাদের গাড়িটাও সেখানে নেই, অর্থাৎ কেউ একজন তাদের গাড়িটা চুরি করেছে। আশেপাশে চারিদিকে খোঁজাখুঁজি করার পরেও তারা কিছুই দেখতে পায় না। এর মধ্যেই হঠাৎ করে তাদের গাড়িটা তাদেরকে চমকে দিয়ে ফুল স্পিডে তাদের দিকে আসতে শুরু করে। কোনো রকমে স্টিভ এবং জেনি নিজেদেরকে সেখান থেকে বাঁচায় এবং দেখে ওই ছেলেগুলো তাদের গাড়ি চুরি করে ওইভাবে চালাচ্ছে। স্টিভ সেই ছেলেগুলোর কাছে নিজের গাড়িটা ফেরত চায়। তবে ওই গাড়ির মধ্যে থাকা ব্রেড নামের এই ছেলেটা হঠাৎ করেই স্টিভকে মারতে শুরু করে। এভাবেই স্টিভের সঙ্গে তার হাতাহাতি লেগে যায়। তাদের এই হাতাহাতিটা এতটা খারাপ জায়গায় পৌঁছে যায় যে ওই টিমের একজন ছেলে তার পকেট থেকে একটা ছুরি বের করে স্টিভকে মারার জন্য। ওই ছেলেটা যখন ছুরি দিয়ে স্টিভকে মারতেই যাচ্ছিল, তখন ভুলবশত ওই ছুরিটা গিয়ে তাদের কুকুরের গায়ে লাগে।
যে কারণে সেই কুকুরটা সেখানেই মারা যায়। এদিকে বিপদ বুঝে জেনি ওই চাবিটা এবং স্টিভকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা তাড়াহুড়ো করে গাড়ির মধ্যে বসে গাড়িটাকে স্টার্ট দেয়। তবে ওই অন্ধকারের মধ্যে গাড়ি নিয়ে পালাতে গিয়ে তারা ভুলবশত গাড়িটাকে একটা উঁচু জায়গার মধ্যে তুলে দেয় এবং দুর্ভাগ্যবশত গাড়িটা সেখানেই ফেঁসে যায়। তারা শত চেষ্টার পরেও কোনোভাবে গাড়িটাকে সেখান থেকে সরাতে পারে না। অন্যদিকে ওই ছেলেগুলো তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। তারা ওই গাড়ির ওপরে একাধিক পাথর ছুঁড়তে থাকে। এই সময় একটা বড় পাথর গাড়ির সামনের কাঁচটাকে ভেঙে ফেলে। তাই স্টিভ কোনো উপায় না পেয়ে গাড়ির সমস্ত দরজা লক করে দেয়। আর এদিকে সেই ছেলেমেয়েগুলো তাদের গাড়ির সামনে এসে গাড়িটাকে ভাঙচুর করা শুরু করে। এই কারণে স্টিভ এবং জেনি অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে। সৌভাগ্যক্রমে এই সময় গাড়িটা পুনরায় স্টার্ট হয়ে যাওয়ায় স্টিভ কোনো কিছু না ভেবে সেই এলাকা থেকে দ্রুত বেরোনোর চেষ্টা করে। তবে তাড়াহুড়োর মধ্যে তারা গাড়িটাকে এবারে একটা গাছের গুঁড়িতে গিয়ে ধাক্কা মারে। আর অ্যাক্সিডেন্টের ফলে একটা গাছের ডাল জানালা দিয়ে গাড়ির ভেতরে ঢুকে যায়। দুর্ভাগ্যবশত স্টিভ সেখানেই আটকে পড়ে। তাই সে জেনিকে বলে, তুমি এখান থেকে কোনো রকমে বেরিয়ে যাও এবং কাউকে সাহায্যের জন্য ডেকে আনো। গাড়ির ভেতর থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে জেনি লুকিয়ে পড়লেও স্টিভ গাড়ির ভেতরে আটকে থাকার কারণে ওই ছেলে মেয়েগুলো তার কাছে পৌঁছে যায় আর গাড়ির কাঁচ ভেঙে স্টিভকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে দেখতে দেখতে ভোর হয়ে যায়। জেনি তার লুকিয়ে থাকা জায়গাটা থেকে বেরিয়ে আসে। জেনি তাদের গাড়ির কাছে গিয়ে দেখে স্টিভ সেখানে নেই। তাই সে সেখানে পড়ে থাকা একটা রক্তের দাগ ফলো করে কিছুটা দূর যাওয়ার পরে দেখে ওই ছেলেগুলো স্টিভকে একটা জায়গাতে বেঁধে রেখে তার উপর অত্যাচার করছে আর স্টিভ তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। দেখা যায় স্টিভের পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। স্টিভের হাত পা সবকিছুই শিকল দিয়ে বাঁধা। সে ওই ছেলেগুলোর কাছে বারবার তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে দলের লিডার ব্রেড তার গলায় বাঁধা শিকলটা দিয়ে তার গলাটাকে চেপে ধরে এবং তাদের দলের একটা ছেলেকে ভয় দেখিয়ে তার হাতে চাকু ধরিয়ে দেয় এবং এই সমস্ত ঘটনাটাকে রেকর্ড করতে বলে তাদের দলে থাকা সেই মেয়েটাকে। আর এখান থেকেই জানা যায় তারা এর আগেও এমন অনেক অন্যায় কাজ করেছে আর তাদের করা এই সমস্ত অন্যায় কাজ তারা গর্বের সাথে মোবাইলে রেকর্ড করে রাখে। স্টিভ কিছুটা অসহায় হয়ে কাঁদতে শুরু করে। তবে ছেলেটা তা সত্ত্বেও স্টিভের উপরে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং শুধুমাত্র ওই ছেলেটা নয়, তাদের দলের প্রত্যেকেই স্টিভের ওপর ছুরি দিয়ে আঘাত করতে থাকে। দূরে দাঁড়িয়ে এই সমস্ত নৃশংস ঘটনা জেনি অসহায়ের মতো দেখতে ছিল। একটা সময় জেনি নিজেকে শক্ত করে এবং তার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে পুলিশকে ফোন করার চেষ্টা করে। তবে দুর্ভাগ্যবশত যেহেতু ফোনটা ব্লুটুথ কানেক্ট ছিল তাই কলটা প্রথমে যায় ব্রেডের কাছে। সে বুঝে যায় জেনি এখানে আশেপাশেই কোথাও লুকিয়ে রয়েছে। এরপর জেনি ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর ছেলে মেয়েগুলো তার পিছু নেয়। অনেকটা পথ দৌড়ানোর পর জেনি বুদ্ধি করে রাস্তার মাঝখানে একটা গাছের ডাল ফেলে রাখে আর ওই ছেলেগুলো সাইকেল নিয়ে আসার সময় ওই গাছের ডালে হোঁচট খেয়ে সেখানে পড়ে যায়। জেনি দৌড়াতে দৌড়াতে পৌঁছায় একটা ঘরের কাছে আর সেখানে একটা টেবিলের ওপরে সে ওয়াকিটকি দেখতে পায়। জেনি যখন তার হাতে একটা লাঠি নিয়ে ওই বন্ধ দরজার ভেতর থেকে ওয়াকিটকিটাকে তার কাছে আনার চেষ্টা করে তখন দুর্ভাগ্যবশত ওয়াকিটকিটা টেবিল থেকে নিচে পড়ে যায় এবং সেটা সেখানেই নষ্ট হয়ে যায় আর জেনির জ্যাকেটটা ওই দরজাতেই আটকে যায়। ঠিক এই সময়ে ওই ছেলেগুলোও সেখানে পৌঁছে যায়। জ্যাকেট দেখে তারা বুঝে যায় যে জেনি এখানেই আছে। তাই তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে সেখানে কেউ নেই। দেখা যায় জেনি কোনো উপায় না পেয়ে প্রাণ বাঁচানোর জন্য ওই ঘরটা ছাদের ওপরে শুয়েছিল। অন্যদিকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে স্টিভ তার নিজের হাত পায়ের বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যায় আর তাদের দলের একজন এসে স্টিভকে সেখানে দেখতে না পেয়ে ব্রেডকে ফোন করে এই ঘটনাটা জানায়। স্টিভ এদিকে আহত অবস্থায় কোনো রকমে নিজের গাড়ির কাছে পৌঁছে গাড়ির ডিগ্গি খোলে। তবে যেহেতু গাড়ির চাবিটা তার কাছে ছিল না, সুতরাং গাড়ি স্টার্ট করার সাথে সাথেই গাড়ির মধ্যে অ্যালার্ম বেজে ওঠে আর ওই ছেলেগুলো টের পেয়ে যায় গাড়ির কাছে কেউ তো একজন আছে। তবে ততক্ষণে স্টিভ গাড়ি থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে জেনিও ওই ছেলেগুলোর কাছ থেকে পালিয়ে কাকতালীয়ভাবে স্টিভের কাছেই পৌঁছে যায়। এরপর তারা প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যে থাকা একটা ভাঙা ঘরে ঢুকে পড়ে। সেখানে জেনি আহত স্টিভকে কিছু তৎকালীন চিকিৎসা করার চেষ্টা করে কারণ স্টিভের সারা শরীর থেকে অনবরত রক্তপাত হচ্ছিল এবং জেনি স্টিভের পকেট থেকে সেই আংটিটা পায় যে আংটিটা দিয়ে স্টিভ জেনিকে তার বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল। এদিকে দেখা যায় ছেলেগুলো তাদেরকে খুঁজতে খুঁজতে সেই ভাঙা ঘরের সামনে চলে আসে। মুহূর্তের মধ্যে ছেলেগুলো ওই ঘরের ভেতরে প্রবেশ করে। তবে তারা দেখে ওই ঘরের ভেতরে কেউ নেই। আসলে জেনি ওই ঘরের ভেতরে থাকা একটা ফুটো থেকে ওই ছেলেগুলোকে আসতে দেখে ফেলেছিল। তাই সে স্টিভকে নিয়ে আগে থেকেই ওই বাড়ির নিচে থাকা একটা জলাশয়ে লুকিয়ে পড়ে। এদিকে ওই ঘরের ভেতরে থাকা রক্তের দাগ দেখে তাদের সন্দেহ বেড়ে যায়।
তারা অনুমান করে নিশ্চয়ই স্টিভ এখানে এসেছিল, তাই তারা সেখানে তাকে দেখতে না পেয়ে অন্য জায়গায় বেরিয়ে পড়ে তাদেরকে খুঁজতে। এদিকে অতিরিক্ত রক্তপাত এবং ঠান্ডার কারণে স্টিভ কাঁপতে শুরু করে। ছেলেগুলো চলে যাওয়ার পর জেনি স্টিভকে টানতে টানতে জল থেকে বাইরে নিয়ে আসে আর তার পুরো শরীরটাকে লতা পাতা দিয়ে ঢেকে দেয় এবং তাকে আশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমরা ঠিক এখান থেকে বেরোতে পারবো। তবে স্টিভের শরীরে রক্তের দরকার, কারণ তার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে, যে কারণে সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তাই জেনি তাকে রেখে লোকালয়ে যাবে সাহায্য চাইতে, কারণ স্টিভের এমন শারীরিক অবস্থা নিয়ে জেনির সঙ্গে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এরপর জেনি জঙ্গল থেকে বাইরে বেরোনোর জন্য প্রাণপণে দৌড়াতে শুরু করে। তবে বেশ কিছুটা পথ যাওয়ার পরে তার পায়ে একটা ধারালো কাঠের টুকরো ঢুকে যায়। ওই টুকরোটা তার পায়ের আরপার হয়ে যায়। জেনি চিৎকার করে মাটিতে আছড়ে পড়ে। সে নিজেকে একটু সামলে নিয়ে একটা গাছের ডাল মুখে ধরে পায়ের মধ্যে যে কাঠের টুকরোটা ঢুকে গেছে সেটাকে সে একটা গাছের গুঁড়িতে ঠেলতে শুরু করে। ফলে তার পায়ের পাতার ওপরের দিক দিয়ে ওই কাঠের টুকরোটা বেরিয়ে আসে। এই দৃশ্যটা সত্যি অনেক ভয়ানক ছিল। এরপর কোনো রকমে টেনে হিচড়ে কিছুটা সামনের দিকে এগোনোর পর জেনি দেখে তার সামনে প্রথম দিন দেখা হওয়া সেই ছেলেটা দাঁড়িয়ে আছে, যাকে ওই ছেলেগুলো বিরক্ত করছিল। ছেলেটার নাম হলো অ্যাডাম। জেনি তার কাছে সাহায্য প্রার্থনা করে তাকে বলে যেভাবেই হোক তাকে শহরের লোকালয়ে পৌঁছে দিতে। জেনিকে তার সাথে সে কিছুটা পথ নিয়ে আসে এবং তারপরে হুট করে একটা জায়গাতে বসে গেম খেলতে শুরু করে। ছেলেটার এমন অদ্ভুত আচরণে জেনি কিছুটা অবাক হয়ে যায়। সে অ্যাডামকে প্রশ্ন করে, কি হলো, আমাকে নিয়ে চলো। তবে ছেলেটা কোনো উত্তর দেয় না। সে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠিক এই সময় দেখা যায় সেই ছেলেগুলো সবাই সেখানে চলে আসে এবং জেনি কিছু বুঝে ওঠার আগেই ব্রেড তাকে এক চড়ে অজ্ঞান করে দেয়। এরপর দেখা যায় ওই ছেলেগুলো একটা গাছের সাথে জেনি এবং স্টিভকে বেঁধে রেখেছে, অর্থাৎ তারা স্টিভকেও খুঁজে ফেলেছে। এসব দেখে জেনি অনেক ঘাবড়ে যায়। ছেলেগুলোকে দেখা যায় তারা মানবতার চরম নিচু সীমানায় পৌঁছে গেছে। তারা জেনি এবং স্টিভের চারপাশে কিছু লাঠি সাজিয়ে তাদের ওপর পেট্রোল ঢেলে দেয় এবং নিজেদের সঙ্গে থাকা ওই ছোট্ট ছেলেটার হাতে একটা দেশলাই দিয়ে বলে জেনি এবং স্টিভের গায়ে আগুন ধরিয়ে দিতে। দিকে দেখা যায় গায়ে আগুন লাগার পর জেনি জ্বালা যন্ত্রণায় কাতরাতে থাকে। অন্যদিকে মৃতপ্রায় স্টিভের শরীরটা একটু একটু করে আগুনে জ্বলতে থাকে। কিন্তু একটা সময় জেনি কোনো রকমে তার হাতের বাঁধনটা খুলে একটা জ্বলন্ত লাঠি নিয়ে ওই ছেলেগুলোর সামনে তেল ভর্তি ড্রামটাকে উল্টে দেয় এবং তার হাতে থাকা সেই জ্বলন্ত লাঠিটাকে দিয়ে সেখানে আগুন ধরিয়ে কোনো রকমে ওই জায়গা থেকে পালিয়ে যায়। কিন্তু স্টিভ সেখানেই মারা যায়। এদিকে জেনির পালিয়ে যাওয়ার রাগ গিয়ে পড়ে অ্যাডামের ওপর। ব্রেড জেনির পালানোর সাথে সাথেই অ্যাডামের গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং জীবন্ত জ্বালিয়ে দেয় অ্যাডামকে। দূরে দাঁড়িয়ে থেকে এমন নৃশংস দৃশ্য দেখার পরেও জেনি সেখান থেকে ফেরার সাহস করে না, বরং বেশ কিছুটা পথ দৌড়ে আসার পর সে একটা ইডেন লেক এবং জঙ্গলের ম্যাপ দেখে এবং সে সেটাকে ছিঁড়ে ফেলে। তার বদলে একটা পেন দিয়ে ওই কাগজের ওপরে লেখে জেনি এবং স্টিভ সেখানে আক্রান্ত হয়েছে এই জঙ্গলে থাকা একটা ছেলে ব্রেডের দ্বারা। ঠিক তখনই সেখানে কারো একটা আসার আওয়াজ পেয়ে জেনি সেখানে থাকা একটা ডাস্টবিনের ভেতরে লুকিয়ে পড়ে। এরপর দেখা যায় সেখানে ব্রেড এবং তার দলের একজন ছেলে আসে। তারা জেনির লেখা ওই কাগজটাকে দেখতে পায় এবং সাথে সাথেই ওই কাগজটাকে ছিঁড়ে তারা যখন ডাস্টবিনে ফেলে তখনও তারা লক্ষ্য করে না যে জেনি ওই ডাস্টবিনের ভেতরেই লুকিয়ে আছে, কারণ তারা কেউ কল্পনাও করতে পারেনি যে ওই নোংরা দুর্গন্ধ ডাস্টবিনের ভেতরে কোনো মানুষ লুকিয়ে থাকতে পারে। তারা যাওয়ার পর ওই নোংরা আবর্জনা ভর্তি ডাস্টবিনটা থেকে বেরিয়ে এসে জেনি ঘৃণায় বমি করতে থাকে। ওখান থেকে বেরিয়ে আসার পর নিজের জামা ছিঁড়ে একটা ভাঙা কাঁচের টুকরোতে পেঁচিয়ে নিজের সুরক্ষার জন্য অস্ত্র তৈরি করে। আর ব্রেডের দলের একজন সদস্য ঠিক সেই মুহূর্তে সেখানে আসলে জেনি তার গলায় ওই কাঁচের টুকরোটা ঢুকিয়ে দেয়। জেনি ঠিক করে নেয় মরতে হলে সে এখানে মরবে, কিন্তু স্টিভের মৃত্যুর বদলা সে নিয়েই ছাড়বে। এদিকে দেখা যায় ব্রেডের দলের ওই ছেলেটাকে মেরে ফেলাতে তাদের দলের আরেকজন সদস্য ব্রেডের উপরে অনেক রেগে যায়, কারণ সে ভালোভাবেই বুঝতে পারে এই সমস্ত ঘটনা ব্রেডের পাগলামির কারণেই হয়েছে এবং সেই ছেলেটা ব্রেডের অন্যায়ের প্রতিবাদ করে কাউকে একটা ফোন করতে যায়। ঠিক সেই সময়ে ব্রেড রেগে গিয়ে ঘুষি মারতে মারতে ওই ছেলেটাকে সেখানেই মেরে ফেলে এবং তার দলের সেই মেয়েটা, যে কিনা সবসময় ভিডিও রেকর্ডিং করত, সে ব্রেডকে এমন অবস্থায় দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জেনিও অবশেষে জঙ্গলের ভেতর থেকে দৌড়তে দৌড়তে একটা গাড়ির সামনে এসে পড়ে, অর্থাৎ সে চলে আসে জঙ্গল থেকে বেরোনোর রাস্তার সামনে। ওই ড্রাইভার তার এই অবস্থা দেখে তাকে গাড়িতে লিফট দেয়। তবে সে যাচ্ছিল ওই জঙ্গলেরই রাস্তায় এবং এখানে জানা যায় ওই গাড়ির ড্রাইভার আসলে সেই ছেলেটার দাদা, যাকে ব্রেড এই কিছুক্ষণ আগেই ঘুষি মেরে হত্যা করেছে। সে এই জঙ্গলের মধ্যে এসেছে তাকে খুঁজতে
কিছু দূর যাওয়ার পর এবার গাড়ির ড্রাইভারটা গাড়ি থেকে নিচে নেমে তার ভাইকে ডাকতে শুরু করে। আর এই সুযোগেই জেনি তার গাড়িটা নিয়ে শহরের পথে পালিয়ে যায়। একটু যেতে না যেতেই তার গাড়ির সামনে চলে আসে ব্রেডের দলের সেই মেয়েটা, এবং জেনি আর কোনো কিছু না ভেবেই সেই মেয়েটাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর জেনি গাড়ি নিয়ে পৌঁছে যায় লোকালয়ে। গাড়ি থেকে নেমে সে একটা পার্টিতে ঢুকে পড়ে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখা যায় যে বাড়িতে এতক্ষণ পার্টি চলছিল সেই বাড়ির লোকেরাই জেনির ক্ষত স্থানগুলির চিকিৎসা করছিল, এবং একই সাথে দেখা যায় ওই বাড়ির সদস্যদের ফোনে কোনো একটা খবর আসার পর তাদের মধ্যে কোনো একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। সম্ভবত জঙ্গলে ঘটে যাওয়া সমস্ত ঘটনার খবর তারা পেয়েছে, তবে দুর্ভাগ্য যে মানুষের এতটাও হয় সে সম্পর্কে জানা ছিল না, কারণ জেনি যে বাড়িটাতে এসে পড়েছে সেই বাড়িটা ছিল ব্রেডের বাড়ি। তবে জেনি যখন জানতে পারে সে আসলে ব্রেডের বাড়িতেই এসে পড়েছে, তখন সে তাদেরকে তার জন্য একটা অ্যাম্বুলেন্স ডাকতে বলে, কিন্তু তারা জেনিকে একটা বাথরুমের ভেতরে আটকে দেয়। অর্থাৎ জেনি সম্পর্কে তারা কিছু তো একটা আঁচ করতে পেরেছে। বাথরুমের ভেতরে বসে জেনি কিছুতেই বুঝে উঠতে পারছিল না আসলে এখন তার কি করা উচিত। কিন্তু এমন সময় কেউ একজন বাইরে থেকে এসে তার বাথরুমের দরজায় ধাক্কা মারতে শুরু করলে জেনি বাথরুমে থাকা একটা খুর নিয়ে ওই দরজার সামনে যায় এবং দেখা যায় একটা লোক জোর করেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ইনি হলেন ব্রেডের বাবা, আর তার সাথেই রয়েছে ব্রেড। সে নিজের সন্তানকে কিছু না বলে উল্টে জেনির ওপর দোষারোপ করতে থাকে। জেনি তখন তাকে বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার ছেলে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে আপনি পুলিশ ডাকুন। তবে পুলিশ ডাকার কথা বলতেই ব্রেডের বাবা জেনির গলাটাকে শক্ত করে চেপে ধরে, আর ওই অবস্থাতেই তাকে বাথরুমের ভেতরে টেনে নিয়ে যায়, এবং একই সাথে আরও দুজন লোক ওই বাথরুমের ভেতরে প্রবেশ করে দরজাটাকে বন্ধ করে দেয়। বন্ধ দরজার ভেতর থেকে জেনির ভয়ানক আর্তনাদ শোনা যায়। আর এর সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই সব নতুন নতুন ধরনের মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।